আসলে দেশে সেনাবাহিনীর মধ্যে কি কোনো অস্থিরতা দেখা দিয়েছে? সেনাবাহিনীর মধ্যে হচ্ছেটা কি? ক্যান্টনমেন্ট থেকে কি সিদ্ধান্ত আসতে যাচ্ছে? এই মুহূর্তে ক্যান্টনমেন্টে সেনা কর্মকর্তাদের সাথে সেনা প্রধানের বৈঠক চলছে। ওয়াকার সাহেব ক্ষমতা নিয়ে নিছে আর ইউনূস স্যার অ্যারেস্ট। তো আর সমস্ত ফুল এই ওয়াকার সাহেবকে এবং সেনাবাহিনীকে মানুষ এমন ভাষায় আমি আর কোন সেনাপ্রধানকে কথা বলতে দেখিনি, একদম কলিজা ভরে গেছে। মনে হচ্ছে ইয়েস, এইরকমই বলা উচিত, কারণ তিনি সেনাবাহিনীকে লিড করছেন আমাদের সেনাপ্রধান দ্য ব্লুটুথ ম্যান জেনারেল ওয়াকারুজ্জামান। আজকে যে বার্তা দিছে ভাই। সেনাপ্রধানের বাসভবনে একটা বৈঠক চলছে। সেনাপ্রধানের বাসভবনে 40টিরও বেশি গাড়ি প্রবেশ করেছে এবং এই গাড়িগুলোতে সেনাবাহিনীর জেনারেল, ব্রিগেডিয়ার এবং কর্নেল পদমর্যাদার অফিসারগণ এসেছেন এবং তারা এই বৈঠকে অংশ নিচ্ছেন। সেনাবাহিনী এখন থেকে কাউকে ছাড় দেবে না। সেনাবাহিনীকে নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র, দেশকে নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র সেনাবাহিনী চুপ থেকে সহ্য করবে না। যে কোনো প্রয়োজনে যে কোনো পদক্ষেপ তারা নেবে। সুদখোরের কথা বললেন, বাংলাদেশের প্রেসিডেন্ট হলো বড় সুদখোর ডক্টর ইউনূস, সবচেয়ে বড় সুদখোর হলো ডক্টর ইউনূস। সে আপনাদের রাষ্ট্রপতি, সে রাষ্ট্রে কি করে ইসলাম প্রচারিত পারে? আমাকে হারাম খাওয়াতে আসছে, আমি তার মুখের ভিতরে পিস্তল ঢুকায় গুলি করে মারছি। ক্ষমা না চাইলে হাসনাত আব্দুল্লাহ কোনো মিছিল মিটিং করতে পারবে না। কোথায়? কুমিল্লায় 1 সপ্তাহের আলটিমেটাম দেওয়া হয়েছে। এনসিপি বনাম বিএনপির মধ্যে একটা খেলা শুরু হয়েছে, রাজনৈতিক খেলা। হাসনাত যদি তার বক্তব্য প্রত্যাহার না করে নিঃশর্ত ক্ষমা না চায়, তাহলে কুমিল্লার কোথাও সে মিটিং মিছিল করতে পারবে না। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ দেওয়ার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বিএনপি। 1 সপ্তাহের মধ্যে তাকে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দেওয়া হয়েছে। ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গত কদিন ধরেই বিভিন্ন মাধ্যমে এবং বিভিন্ন লোকের মুখে একটা কথা উচ্চারিত হচ্ছে এবং সেই কথাটা প্রশ্ন আকারে আমার কাছে পর্যন্ত এসেছে। আমাকে সরাসরি অনেকে জিজ্ঞাসা করেছে, আসলে দেশে সেনাবাহিনীর মধ্যে কি কোনো অস্থিরতা দেখা দিয়েছে? সেনাবাহিনীর মধ্যে হচ্ছেটা কি? অথবা যদি আমি একটু ঘুরিয়ে বলি, সেনাবাহিনীকে নিয়ে কি হচ্ছে? এই প্রশ্নটা কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে আলোচনা করা একটু জরুরি হয়ে গিয়েছে। এই কথাটা আমার কাছে আসছে, আমাকে বলা বলি করছে, প্রশ্ন করছে, সেটা আরও 2-1 দিন হয়ে গেল। আমি আরও আগেই করতে পারতাম, কিন্তু আমি ইচ্ছে করে করিনি। আমি ভেবেছি যে এই একটা সেক্টরকে অন্ততপক্ষে বিতর্কের বাইরে রাখা উচিত, কারণ এটাকে নিয়ে বিতর্ক করলে, এটাকে নিয়ে কচলাকচলি করলে সেটা কারোর জন্যই ভালো কিছু হয় না। এটা একটা শৃঙ্খলা বাহিনী, তাদেরকে একটা নিয়মের মধ্যে চলতে হয়, তাকে নিয়মের মধ্যে থাকতে দেওয়া উচিত। তাদের জন্য অপ্রয়োজনীয় প্রশংসাও যেমন ভালো কিছু নয়, ঠিক একইভাবে তাদেরকে ইরিটেট করা, খোঁচাখুচি করা, এটাও কোনো ভালো ব্যাপার নয়। বাট এই পরের কাজটা আমরা ইদানিং প্রায়ই দেখি। বিদেশ থেকে কিছু কিছু ইউটিউবার আছেন, কিছু কিছু সোশ্যাল নিজেদেরকে তারা আপনার অ্যাক্টিভিস্ট বলেন, তারা আছেন, তারা বেশ অশ্লীল শব্দ ব্যবহার করেন এই বাহিনীর বিভিন্ন কর্মকর্তা সম্পর্কে, বাহিনীর আপনার কর্মকাণ্ড সম্পর্কে। এটা একটা পুরো জাতির জন্য আমি মনে করি একটা ভয়ঙ্কর একটা খারাপ ব্যাপার। যাই হোক, আজকে এই আলোচনাটা আমি কেন করতে এলাম সেটা বলি। আজকে আমরা দেখলাম, হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে দেখলাম বিভিন্ন পত্রিকার যে অনলাইন ভার্সন, অথবা আমরা তাদের যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেখানেও দেখলাম একটা ভিডিও বা লাইভ দেখেছি আমি। সেটা হলো প্রেস ক্লাবের সামনে, জাতীয় প্রেস ক্লাবের সামনে একটা সমাবেশ। প্রথম দেখলাম সমাবেশটি একটা অবস্থান ধর্মঘটের মতো। সেটা হলো অবসরপ্রাপ্ত বা বঞ্চিত বা পদচ্যুত, চাকরিচ্যুত এই সেনা সদস্যদের একটা সমাবেশ। তারপরে আবার দেখলাম যে তার সামনে প্রচুর সেনাবাহিনীর লোকজন প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আছে, প্রহরা দিচ্ছে। আবার তারপরে আরেকটা দৃশ্য দেখলাম যে সেনাবাহিনীর কয়েকটা গাড়ি, এবং গাড়িগুলোতে যে সামনের যে প্ল্যাকার্ড দেখলাম, নাম্বার প্লেটগুলো দেখলাম, মনে হলো যে বিগ অফিসার তারা হবে, সিনিয়র কোনো অফিসার। তারা দেখলাম যে কয়েকটা গাড়ি প্রেস ক্লাবের মধ্যে ঢুকলো। সাধারণত প্রেস ক্লাবের সেনাবাহিনীর কোনো কাজ নেই,
সেনাবাহিনীর গাড়ি এভাবে ঢুকেছে অতীতে, আমি খুব নিকট অতীতে অথবা দূরবর্তী অতীতে আমি মনে করতে পারছি না। প্রেস ক্লাবের সেনাবাহিনীর কী কাজ, কিন্তু তারা গেলেন। বিষয়টা কিছুই নয়, ওই যে চাকরিচ্যুত যারা পুনর্বহালের জন্য অথবা তাদের ক্ষতিপূরণ পাওয়ার জন্য আন্দোলন করছিলেন, তাদের সঙ্গে বৈঠক করার জন্য তারা গিয়েছেন। সন্ধ্যা পর্যন্ত আমি যতটুকু জানি, যতক্ষণ পর্যন্ত আমি জানি বৈঠক চলছিল, হয়তো এই বৈঠক একসময় শেষও হয়ে যাবে। কিন্তু তার আগে আমি একটা প্রশ্ন করিনি, সেটা হলো গিয়ে যে এই যারা নাকি এই আন্দোলনটা করছিলেন, মানে তারা কে, তারা কারা, তাদের আন্দোলনের পেছনে কারণটা কি? আমি যৌক্তিকতার আলোচনায় যাব না, আমি খালি কারণটা নিয়ে উল্লেখ করতে যাচ্ছি। তারা কেন আন্দোলন করছেন? তাদের দাবিটা হলো যে বিভিন্ন সেক্টরে, যেমন প্রশাসনে অথবা অন্য অন্য কোনো সেক্টরে আওয়ামী লীগ আমলে অনেককেই অন্যায়ভাবে পদচ্যুত করা হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে। আবার সরকারি চাকরিতে কিন্তু একটা নিয়ম আছে, যদি কাউকে সরকারি চাকরিজীবীকে বরখাস্ত করা হয় তাহলে সে কিন্তু তার সমস্ত দেনা পাওনা, যে পেনশন, গ্র্যাচুইটি, এগুলি কিছুই আর পায় না। মানে এটা একটা ভয়ঙ্কর একটা অবস্থা হয়ে দাঁড়ায়। অনেকে বলেন না আপনারা যে সরকারি চাকরি মানে আরামের চাকরি। হ্যাঁ, আরামের চাকরি। অনেকে বলেন যে পরবর্তী ভবিষ্যতের জন্য একটা নিশ্চিন্ত ভবিষ্যৎ থাকে, সেটাও ঠিক আছে। কিন্তু যদি আপনি বরখাস্ত হয়ে যান কোনো কারণে, যদি আপনাকে বরখাস্ত করা হয়, তাহলে কিন্তু আপনি কিছুই পাবেন না। এই যে কিছু না পাওয়ার ভীতি, আমরা যখন বলি যে সরকারি কর্মচারীরা কেন সরকারের এত আজ্ঞাবহ হয়, এর কারণ কিন্তু ওই কিছু না পাওয়ার ভীতি। যে কোনো সময় যে কোনো ছুতা নাতায় আপনাকে কিন্তু বরখাস্ত করে দিতে পারে। বরখাস্ত করে দেওয়ার অর্থ হলো আপনি আর তার সুযোগ সুবিধা, পেনশনে কিছুই পাবেন না, আপনাকে শূন্য হাতে বিদায় নিতে হবে। তো এই ধরনের বরখাস্ত কিন্তু সেনাবাহিনীতেও হয়েছে, এবং সেগুলো আমরা তো শুনতে পাইনি। সেনাবাহিনীর অনেক খবরই কিন্তু বাইরে আসে না, শোনা যায় না। তো এখানেও তাই হয়েছে। এবং তারা আওয়ামী লীগ সরকারের পতনের পর, শেখ হাসিনার বিদায়ের পর, তারা সঙ্গত কারণে তারা দাবি করেছে যে আমাদের সেই চাকরিচ্যুতি যা করা হয়েছে সেগুলোর ব্যাপারে একটা সুবিচার করা হোক। সুবিচার মানে অনেকে হয়তো চাকরি ফেরত চেয়েছেন, তার চাকরির বয়স আছে এবং তিনি মনে করেন তাকে চাকরি থেকে বাদ দেওয়াটা অন্যায় হয়েছে, সেটা হয়তো ফেরত পাবেন। আবার কেউ হয়তো ফেরত পেতে চাচ্ছেন না, ওনারা চাচ্ছেন ওনারা যা যা দেনা পাওনা আছে সেটা যেন সঠিক নিয়মে মিটিয়ে দেওয়া হয় এবং পরবর্তী জীবনে যেন তারা পেনশনটা পান। এই সমস্ত দাবিগুলো নিয়ে অবশ্যই আলোচনা হওয়া উচিত আমি মনে করি। আমি যতটুকু জেনেছি, এর মধ্যে আইএসপিআর একটা বিজ্ঞপ্তিও ছিল যে 802 জন এরকম ব্যক্তি তারা আবেদন করেছে সেনাবাহিনীর কাছে যে আমাদের এই ব্যাপারে বিচার করা হোক, আমাদের সুবিচারটা আমরা চাই, আমরা ন্যায্য বিচার চাই। এবং তার মধ্যে এরই মধ্যে যতটুকু আমি জেনেছি, শতাধিক মানে প্রায় 106টার মতো আবেদনপত্র চূড়ান্ত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট রেকর্ডে পাঠানো হয়েছে। মানে এগুলো খুব দ্রুতই নিষ্পত্তি হয়ে যাবে। আর বাদ বাকি যে 696টা আবেদনপত্র আছে সেগুলো নিয়ে আরেকটু সময় লাগবে, বাট এগুলো যাচাই বাছাই চলছে। তার মানে পুরো জিনিসটা কিন্তু একটা প্রক্রিয়ার মধ্যে আছে। এই সময়ে তারা আন্দোলনে নামছেন। এখন কথা হলো আন্দোলনটা কেন? সেনাবাহিনীর পক্ষ থেকে তো বলা হয়েছে তারা এই কাজগুলো করে দিচ্ছে। এর মধ্যে জাহাঙ্গীর গেটে তারা সমাবেশ করতে চাইলো, এবং সেই জন্য দেখলাম যে এর মধ্যে কালকেই তো বোধহয় দেখলাম যে সেনাবাহিনী এই সেনানিবাসের আশেপাশে কয়েকটা জায়গায় সমাবেশের করার ক্ষেত্রে এক ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তো এই ধরনের নিষেধাজ্ঞা আমরা আগেও বহুবার দেখেছি বিভিন্ন জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গায়, কিন্তু সেনানিবাসের আশেপাশে নিষেধাজ্ঞা কেন? এটা কিন্তু কখনো আমরা এরকমভাবে দেখিনি। অথবা অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর লোকজনই বা কেন এরকমভাবে বিক্ষোভ, সমাবেশ, অবস্থান, ধর্মঘট এগুলি করছেন, এটাও এরকম কখনো আগে আমরা দেখিনি। তো এটা তখন হতে পারত যদি তারা এটা নিয়ে খুব একটা দীর্ঘসূত্রতা আমাদের ফালিয়ে দিত। যদি মাত্র তো 9 মাস হয়েছে এরা এসেছে, 9 মাস হবে, তাদের দাবিটা কতদিন আগে সেটাও আমি জানি না। যাই হোক, এটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু বিক্ষোভটা কেন? আমার কাছে এই বিক্ষোভের বিষয়টা আমার কাছে কিন্তু পছন্দ হয়নি। যাদেরটা গৃহীত হবে, যাদেরকে বলা হবে যাদের সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হোক, যাদের নিশ্চয়ই যাদের এই মাঝখানে যে পায় নাই এগুলিও নিশ্চয়ই দেওয়া হবে, একটা রেট্রোস্পেক্টিভ এফেক্ট তো থাকবেই, এটা অন্তপক্ষে আমি মনে করি। কাজে সেক্ষেত্রে কেন এই ধরনের একটা বিক্ষোভই করতে হচ্ছে, তাও সেনানিবাসের আশেপাশে অথবা প্রেস ক্লাবের মতো জায়গায়, যেখানে করার অর্থই হচ্ছে সারা দুনিয়ার মানুষকে জানিয়ে দেওয়া। এটা কি পৃথিবীর অন্য কোনো দেশে হলে সম্ভব?
আমাদের এখানে এটা হচ্ছে কেন? এই জায়গাটা নিয়েই আমার প্রশ্ন। এর পিছনে কি অন্য কোনো কারণ আছে? কেউ কি সেনাবাহিনীকে নিয়ে খেলছে? কেউ কি সেনাবাহিনীর ইমেজকে নষ্ট করার চেষ্টা করছে? দেখুন, সেনাবাহিনীর ইমেজটা কি? আমরা সেনাবাহিনীর অনেক বদনাম করে থাকি। আমরা বিভিন্ন সময়ে বলি, বিভিন্ন আমাদের পট পরিবর্তনে সেনাবাহিনীর নানা রকম ভূমিকা থাকে। কখনো ইতিবাচক ভূমিকা, কখনো নেতিবাচক ভূমিকা, কখনো কখনো ক্ষমতা দখলের মতো কাজও তারা করেছে, একাধিকবারই করেছে। সেই ক্ষমতা দখল যখন হয়ে যায় তখন সেটা নিয়ে নানা রকম আবার কিচ্ছা কাহিনীও হয়, সেগুলো আলাপবাদ। আবার আমরা এবার কি দেখেছি? এবার যে এই হাসিনা সরকারের যে পতনটা হলো, সেই পতনে সেনাবাহিনীর ভূমিকাটা কী ছিল? সেই ভূমিকাটা কিন্তু ছিল ইতিবাচক। ইতিবাচক মানে কি? আমার বিবেচনায় ওই সময় সেনাবাহিনী এমন একটা ভূমিকা না রাখলে কি হতো জানি না, তবে 5ই আগস্টে যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতেন না, এটা আমি নিশ্চিত। কাজেই সেনাবাহিনীর ভূমিকা ছিল জনগণের পক্ষে। সেনাবাহিনীর ভূমিকা, সেনাবাহিনী কিন্তু সরকারের একটা অংশ, কিন্তু সরকারের অংশ হয়েও এবারের এই গণ আন্দোলনের সময় অগাস্ট মাসের 5 তারিখে সেনাবাহিনী কিন্তু সরকারের পক্ষে কাজ করেনি, বরং জনগণের পক্ষে কাজ করেছে। আমি তো মনে করি এই জন্য সেনাবাহিনীর যিনি প্রধান, সেনাপ্রধান এবং পুরো সেনাবাহিনী সবাইকে সাধুবাদ দেওয়া উচিত। আমরা সেই কাজটা না করে কদিন যেতে না যেতেই আমরা দেখলাম এই উস্কানিটা বেসিক্যালি এসেছে ওই প্যারিসে অবস্থানরত ওই ভদ্রলোকের কাছ থেকে, তারপরে আমেরিকার অবস্থানরত তার আরেক ইয়ার দোস্তের কাছ থেকে। দেখলাম তারা নানাভাবে সেনাপ্রধানকে নিয়ে নানা রকম কিচ্ছা কাহিনী, অশ্লীল কথাবার্তা বলতেছেন। তারা বলতেছেন যে এই সেনাপ্রধান কীভাবে শেখ হাসিনার আত্মীয়, তাকে যে উনি ওই ইন্ডিয়ার দালাল, অমুকের দালাল, তুমি এগুলি বলতেছেন। আচ্ছা, উনি যে শেখ হাসিনার আত্মীয়, এটা কি এখন নাই? এখন যেমন আছেন, আগে ছিল না? ছিলেন। উনি তো আত্মীয় ছিলেন। উনি আত্মীয় হয়েও তো ওনার আত্মীয়ের পক্ষে যান নাই, বরং জনগণের পক্ষে আসছেন। এই ভূমিকাটাকে কি আপনি মূল্যায়ন করবেন না? আমি বুঝি না। ওনার বিরুদ্ধে খেপিয়ে দিয়ে লাভ কি? ওনাকে সরিয়ে দেওয়ার চেষ্টা কেন চলছে, তো বিদেশে বসে বসে? এবং তার এখানে কিছু মুরিদ টুরিদ আছে, ওই ব্রাহ্মণ পীরের কিছু মুরিদ আমাদের এখানে আছেন, তারা এটা নিয়ে লাফালাফি করছে কেন? এবং এদের ব্যাপারে সরকারও কোনো ভূমিকা নিচ্ছে না। আমি যতটুকু জানি এই সরকারের উপর ওই 2 ব্যক্তির আবার প্রচণ্ড প্রভাব। তারা যাকে যাকে নিয়োগ করতে বলা হয় তাকে নিয়োগ করা হয়। এবং এখন আমাদের এখানে একজন ব্যক্তি আমাদের এখানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যাকে নিয়োগ করা হয়েছে, তাকে নিয়োগ করার পর ওই প্যারিসের অবস্থানত ভদ্রলোকের শেখ উল্লাস উনি বলেছেন যে এইটা একটা মহান নিয়োগ হয়েছে। তার মানে তখন বোঝাই গিয়েছিল উনি তারই প্রার্থী ছিলেন, তারই ক্যান্ডিডেট উনি। দেখুন, এগুলি কেন? এগুলোর মাধ্যমে আমরা আসলে কি করতে চাচ্ছি? আমরা কি যে সেনাবাহিনী জনগণের পক্ষে থাকলো আমাদের আন্দোলনের সময়, তাকে আমরা কেন জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে যাচ্ছি? তাকে আমরা কেন জনগণের কাছে অজনপ্রিয় করতে চাচ্ছি? এর পেছনে উদ্দেশ্যটা কি? দেখুন, অনেক আলোচনা হচ্ছে সরকারের প্রায়োরিটি কি। আমরা ভেবেছিলাম, আমরা বলেছিলাম যে এই সরকারের প্রায়োরিটি হচ্ছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দেওয়া এবং প্রয়োজনীয় কিছু ক্ষেত্রে সংস্কার করা। এখন সংস্কারের সংজ্ঞা শুনছি যে কোনো কিছু করাই মানে নাকি সংস্কার। চিটাগাং পোর্টের সবচেয়ে চালু এবং সবচেয়ে লাভজনক টার্মিনালটাকে বিদেশিদের হাতে দিয়ে দেওয়াও নাকি সংস্কার। আরাকানে মিয়ানমারের অভ্যন্তরীণ যে যুদ্ধ চলছে, সেই অভ্যন্তরীণ যুদ্ধে মিয়ানমারের জান্তা বিরোধী যে শক্তিটা আছে, আরাকান আর্মি, এবং তাদের দখলকৃত যে রাখাইন প্রদেশ, সেই এলাকায় মানবিক করিডোর নামে একটা করিডোর দেওয়া, এটাও নাকি সংস্কার। এবং এই সংস্কারের কাজগুলো নির্বিঘ্নে করার জন্যই কি এই কাজগুলি হচ্ছে? এই সবার মধ্যে সবার দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। অন্যান্য কাজ কতটা দ্রুত হচ্ছে জানি না, কিন্তু এই সংস্কারের কাজগুলো কিন্তু খুব দ্রুত হচ্ছে। এগুলো নিয়ে আন্দোলনের সময় কি এই ধরনের প্রস্তাব ছিল
যে আমাকে এই করিডোর দিতে হবে, আমাদের পোর্টকে অন্য বিদেশিদের কাছে দিয়ে দিতে হবে, বিদেশি ফার্মের কাছে। এটা কি আন্দোলনের চেতনার মধ্যে অন্তর্ভুক্ত ছিল? কিন্তু এটাও নাকি সংস্কার। তো এগুলো কেন? এগুলো নিয়ে ডিটেল আলোচনা আমরা আরও করব। আমি আসলে করতে চাইনি, কিন্তু আমি এখন মনে করছি এই আলোচনাগুলো করা জরুরি। খালি একটা কথা বলবো, যে কি হচ্ছে সেনাবাহিনীকে নিয়েই বা কী হচ্ছে, আর সেনাবাহিনীর ভেতরেই বা কী হচ্ছে। তবে আমরা তো একদম বিচ্ছিন্ন প্রাণী না, আমাদেরও তো আত্মীয় স্বজন আছে কিছু, তাই না? লোকজন আছে, পরিচিত লোকজন আছে। তো আমার যেটা মনে হয় ভেতরে কিছু হচ্ছে না, তাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক, গত কয়েকদিনে বাংলাদেশের রাজনীতিতে পরস্পর বিরোধী অনেকগুলো ঘটনা ঘটেছে। ছাত্রদের এবং জনতার যে আন্দোলন, সে আন্দোলনে সরকার বাধ্য হয়েছে আওয়ামী লীগের যে কার্যক্রম, সে কার্যক্রম নিষিদ্ধ করার জন্য পরিপত্র বা অধ্যাদেশ জারি করার জন্য শর্ত সাপেক্ষে। আওয়ামী লীগের যে বিচার চলছে দল হিসেবে এবং আওয়ামী লীগ নেতাদের যে বিচার চলছে, বিচারিক যে কার্যক্রম যতদিন চলবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশে কোনো রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে না। এটা হলো যারা এই আন্দোলন করেছেন তাদের সফলতা। আর বলা হয়ে থাকে যে এই ঘটনার পেছনে সরকারের একটা নীল নকশা রয়েছে, সরকারের হাত রয়েছে, সরকারের ইঙ্গিতে এই কাজগুলো করা হয়েছে। তো এদিকে যখন এই কাজগুলো চলছে, ঠিক সেই সময়টিতে দেখা গেল যে জনাব সজীব ওয়াজেদ জয় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছেন। আমরা অনেকেই তাকে খরচের খাতায় ফেলে দিয়েছিলাম। প্রথমত তিনি যখন আমেরিকাতে ছিলেন বা আছেন দীর্ঘদিন ধরে, আমরা তার সহায় সম্পত্তি নিয়ে এখনো পর্যন্ত সন্দিহান। তার 1 লক্ষ কোটি টাকা আছে, 2 লক্ষ কোটি টাকা আছে, কেউ কেউ বলছে 10 লক্ষ কোটি টাকা আছে। এবং আমেরিকার মাটিতে 10 লক্ষ কোটি থাকা মানে এটা কল্পনাই করা যায় না। তারপরে তার নিজস্ব গল্ফ রিসোর্ট আছে, তারপরে তার এটা আছে ওটা আছে, মানে তাকে রীতিমতো ডোনাল্ড ট্রাম্পের চাইতেও সবচেয়ে বেশি ধনী আমরা তাকে বানিয়ে ফেলেছি। যদি ধরুন আপনি $1 বিলিয়ন অন অ্যাভারেজে 10,000 কোটি টাকা যদি ধরেন, তো 1 লক্ষ কোটি টাকা যদি থাকে তাহলে তার $10 বিলিয়ন আছে। আর যদি 10 লক্ষ কোটি টাকা থাকে তাহলে তার $100 বিলিয়ন থাকার কথা। তো যারা বলছি আমরা যে তার 10 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে তিনি আমেরিকাতে নিয়ে গেছেন এবং পুরো টাকাটাই তার কাছে আছে। মোট 16 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, 10 লক্ষ কোটি টাকা সে একা, বাকিটা শেখ রেহানা, তারপরে জয়ের যে খালাতো ভাই ববি, তার বোন পুতুল, এরা সবাই মিলে বাকি করেছে। জয় একাই 10 লক্ষ কোটি টাকা নিয়েছে। 10 লক্ষ কোটি টাকা মানে $100 বিলিয়ন। ইট মিনস আম্বানি, আদানি, ডোনাল্ড ট্রাম্প, তারপরে জেব বাফোস, ঠিক এদের পর্যায়ে মানে পৃথিবীর যে ধনী ব্যক্তিদের তালিকায় 100 জন ধনী ব্যক্তিদের তালিকায় তার নাম চলে আসার কথা। তো এরকম যখন আমরা প্রচারণা তাকে নিয়ে করেছি এবং এই সময়তে করেছি, হঠাৎ করে দেখা গেল তার কয়েকটা ছবি তিনি নিউ ইয়র্কের রাস্তায় ঘুরছেন। তার পরনে ছিন্ন কাপড় চোপড়, মুখে দাড়ি এবং চেহারা যথেষ্ট মলিন, এবং তিনি যে কোটটি পরে আছেন স্পষ্টতে আপনি দেখবেন যে খুবই কম দামের একটা কোট। আমাদের এই সমাজে যে কারো $1 লাখ মানে আমেরিকার সমাজে যার $1 লাখ সেভিংস আছে, সে ওই সমস্ত কোট পরাতে দূরের কথা ফেলেও দেয় না। তো এক্ষেত্রে সে যদি এই কোট পরে থাকে অভিনয় করার জন্য পরেছে, অথবা তার টাকা নেই, অথবা সেরকম একটা পরিবেশ পড়ছে সে ওইরকমই কাপড় চোপড় পরে। এনিওয়ে, তো ওটা নিয়ে আমরা খুব ট্রল করলাম। তারপরে আগস্ট মাসের পর থেকে তার বিভিন্ন কথাবার্তা তিনি বললেন, আমরা দেখলাম যে না, তার কথাবার্তার কোনো যুক্তি নেই। আবার তিনি কিছু কথাবার্তা বললেন, দেখলাম বেশ যুক্তি আছে। বিএনপির সঙ্গে তিনি এখন বন্ধুত্ব করতে চাচ্ছেন।
আবার কিছু কথাবার্তা শুনে মনে হলো যে না, তিনি বোধহয় আর রাজনীতি করবেন না। তো সব মিলিয়ে তাকে নিয়ে আলোচনা সমালোচনা একবার শুরু হয়, আবার থামে। এর মধ্যেই কেউ তাকে জাতির ভাগ্নে, জাতির মামু, তারপরে শেষে অমুকের নাতি, বিভিন্ন রকম ভাবে তাকে ট্রল করার চেষ্টা করছেন এবং সবাই বলার চেষ্টা করছেন যে তিনি একজন অর্ধ উন্মাদ ব্যক্তি। আরো অনেক, তার ঘর নাই, সংসার নেই, অনেকগুলো বিয়ে থা করেছেন। তারপরে শেষে পিনাকির যে বক্তব্য, পিনাকির বক্তব্য হলো যে এই লোক কুকুর নিয়ে বসবাস করে, কুকুর নিয়ে বসবাস করে। এবং পিনাকি শুধুমাত্র যে জয়কে নিয়ে কথা বলেন তা নয়, তার সঙ্গে সঙ্গে অন্যান্য যারা বাংলাদেশে বিড়াল প্রীতি দেখান, কুকুর প্রীতি দেখান, তাদেরকেও তিনি কটাক্ষ করেন। তো যাই হোক, এইগুলোর সঙ্গে আমাদের বাংলাদেশে কিন্তু অনেক লোক কমপ্লাই করে। সেই কমপ্লাই করার মধ্যে হঠাৎ করে আমরা দেখলাম যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেছেন। তো সবাই বলার চেষ্টা করলেন যে শেষ, একেবারে শেষ, বাংলাদেশে আর জয়ের কোনো অধ্যায় থাকবে না, এখন সে আমেরিকার নাগরিক হয়ে গেছেন। তিনি বাংলাদেশ নিয়ে হয়তো কোনোদিন আর চিন্তা করবেন না, আওয়ামী লীগ নিয়ে কোনো আর চিন্তা করবেন না, তিনি সেই দেশে থাকবেন। এক আর একটা গ্রুপ হলো, এটা একটা কাজ হলো, যারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের ধারক এবং বাহক মনে করেন, তারপরে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির মুখপাত্র মনে করেন, সেই লোক আমেরিকার নাগরিকত্ব নিল। এটা একটা কাজের কাজ হলো, এটা খুব জঘন্য একটা কাজ। এইভাবে যখন সমালোচনা করে তাকে রাজনীতি থেকে বের করে দেওয়ার চেষ্টা করছি, ঠিক সেই সময়টাতে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল আর আমেরিকার তিনি নাগরিকত্ব নিলেন, দুটো একসাথে মিলানোর পরে যে খবরটি শকিং, সেটি হলো যে তিনি ভারত সরকারের আমন্ত্রণে দিল্লি আসছেন এবং কলকাতা আসছেন আওয়ামী লীগ এবং নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করার জন্য, এবং তার মায়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, তার বোন, অন্যান্য যারা আত্মীয় স্বজন রয়েছেন, এটা ভারত সরকারের আয়োজনে। আপনি বোঝার চেষ্টা করেন জিনিসটা কোথায় গেল এবং কি হতে গেছে। এখন তার যে এই যে মার্কিন নাগরিকত্ব, এটি নিয়ে আপনাকে নতুন করে চিন্তা করতে হবে যে তিনি হঠাৎ করে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করলেন কেন। ত্যাগ করলেন এই কারণে যে বাংলাদেশ সরকার যে কোনো মুহূর্তে তার পাসপোর্ট বাতিল করবে, আর যদি পাসপোর্ট বাতিল করে দেয় তাহলে তিনি সঙ্গে সঙ্গে রিফিউজি হয়ে যাবেন, এবং ওই অবস্থায় ইচ্ছা করলে কোনো একটা দেশের নাগরিকত্ব গ্রহণ করা তার জন্য খুব একটা কঠিন একটা বিষয় হয়ে যাবে। যেভাবে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়েছে, অনেকের পাসপোর্ট বাতিল করা হয়েছে। তো সেই দিক থেকে তার এই যে আমেরিকান পাসপোর্ট, এটি তার জন্য একটা শিল্ড। পৃথিবীর অনেক দেশে তিনি অবাধে বিচরণ করতে পারবেন কোনো রকম পাসপোর্ট ছাড়া, কোনো রকম ভিসা ছাড়া। এই গেল তার প্রথম সুবিধা। দ্বিতীয় সুবিধা হলো মার্কিন নাগরিক হিসেবে তিনি আমেরিকার একটা, যাকে বলা হয় রক্ষা কবচ, আমেরিকাকে নিজের রক্ষা কবচ হিসেবে তিনি ব্যবহার করতে পারবেন। ভবিষ্যতে যখন তার দরকার হবে তিনি সঙ্গে সঙ্গে কিন্তু সেই আমেরিকান পাসপোর্ট ত্যাগ করে আবার বাংলাদেশের পাসপোর্ট নিতে পারবেন। যেমন আমাদের দেশের অনেক রাজনীতিবিদ, এখন ধরেন এই সরকারেরই তো অনেকেরই আমেরিকান পাসপোর্ট আছে, অন্তর্বর্তীকালীন সরকারের, বিএনপি সরকারের, তারপরে আওয়ামী লীগ সরকারের অনেকেরই আমেরিকান পাসপোর্ট ছিল। অনেকে সেই পাসপোর্ট ত্যাগ না করেই আমেরিকান পাসপোর্ট নিয়ে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, এমপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আবার অনেকে পাসপোর্ট সেটা বাতিল করে, যেমন এহসানুল হক মিলন সাহেব, তিনি বাংলাদেশের পাসপোর্ট নিয়ে, তার আমেরিকান পাসপোর্ট ছিল, তিনি সেই রাজনীতি করেছেন, মন্ত্রী হয়েছেন। কিন্তু এখন যেটা হলো, গত আওয়ামী লীগ সরকারে অনেক ছিল, যেমন যে মোমেন সাহেব ছিলেন, তো তিনি তো একসাথে দ্বৈত তার আমেরিকান যে পাসপোর্ট সেটা স্যারেন্ডার করেছেন, এরকম কোনো নজির আমাদের জানা নেই। কিন্তু তার সঙ্গে সঙ্গে তিনি বাংলাদেশের ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ড করতেন। আবার এখন এই যে এখন খুব আলাপ আলোচনা হচ্ছে মার্কিন সরকারের মানে একেবারে ঘনিষ্ঠ কয়েকজন লোক, তাদের মধ্যে নিরাপত্তা উপদেষ্টা, তারপরে এই যে মানে সংস্কার কমিশনের যিনি প্রধান আলী রিয়াজ সাহেব, এরকম আরো অনেকেরই আমেরিকান পাসপোর্ট রয়েছে। তো সেই আমেরিকান পাসপোর্ট নিয়েই তো তারা এই কাজগুলো করে যাচ্ছেন। ফলে জয়ের যে আমেরিকান পাসপোর্ট, সেই আমেরিকান পাসপোর্ট মিনস যে আমেরিকা তাকে ওন করতে বাধ্য বা ওন করছে, এবং এই সময়টাতে, এরকম একটা ক্রিটিক্যাল সময়টিতে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসছে, তখন তার রাতারাতি আমেরিকান পাসপোর্ট পাওয়া এটা চারটিখানি বিষয় নয়।
মানে এটার পেছনে অনেক কিছু আছে। দিল্লির কূটনীতি আছে, আমেরিকার কূটনীতি আছে এবং সৌদি আরবের কূটনীতি আছে। এবং আপনারা জানেন মোরলে যে আওয়ামী লীগ তাদের যে ক্ষমতাকালীন সময় কতগুলো সম্পর্ক করে ফেলেছিলেন ব্যক্তিগত। যেমন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্মানুয়েল ম্যাক্রোর সঙ্গে শেখ হাসিনা পরিবারের একটা পারিবারিক সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কটা তিনি এখন হোল্ড করেন। এবং ফ্রান্স এমন একটা জাতি, এরা কিন্তু অন্য দেশের মধ্যে এতটা বেঈমান মুনাফেক না। যেমন আপনি দেখেন গাদ্দাফির সঙ্গে সার্কোজি, প্রেসিডেন্ট সার্কোজির একটা ভালো সম্পর্ক ছিল এবং ওটাকে কাজে লাগিয়ে তিনি জাতিসংঘে এই প্রথমবারের মতো ভাষণ দিতে পেরেছিলেন মুয়াম্মার গাদ্দাফি। আবার এই যে ম্যাক্রোর সঙ্গে শেখ হাসিনার যে সম্পর্ক, তিনি দিল্লি যাওয়ার পথে ঢাকাতে এসে শেখ হাসিনার সঙ্গে তিনি সাক্ষাৎ করে গেছেন এবং সম্পর্ক দেখলে আপনি বুঝতে পারবেন মাসেলের সম্পর্ক। 2 নম্বর হলো মোদির সাথে ভারতের সাথে তাদের যে পারিবারিক সম্পর্ক। 3 নম্বর হলো ভুটানের সাথে, ভুটানের যে এখন রাজা আছেন তিনি সজীব ওয়াজেদ জয়ের ক্লাসমেট, একসাথে তারা হার্ভার্ডে পড়াশোনা করেছেন। এরপর বর্তমানে যিনি কাতারের আমির আছেন, কাতারের আমিরের যে বাবা শেখ হাসিনার ব্যক্তিগত বন্ধু, শেখ হাসিনার ব্যক্তিগত বন্ধু, পার্সোনাল ফ্রেন্ড ছিলেন। তো সেই সুবাদে কাতারের যে আমির, সেই কাতারের আমিরের সঙ্গে তার যে সম্পর্কটা, সেই সম্পর্কটা কোন পর্যায়ে আছে। এরপর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শেখ হাসিনার সজীব ওয়াজেদ জয়ের একটা ব্যক্তিগত সম্পর্ক আছে। এটা অনেক আগের থেকে এবং সেই সুবাদে সৌদি রাজ পরিবারের মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও কিন্তু এদের একটা সম্পর্ক আছে। এটা যখন আমি একেবারে আওয়ামী লীগের ঘোর বিরোধী ছিলাম, অর্থাৎ ধরুন 2018 থেকে একেবারে 25 পর্যন্ত, এখনো আছি। তবে যেহেতু এখন আমি নিরপেক্ষভাবে কথা বলার চেষ্টা করছি, তো স্মরণ করে দিচ্ছি যে এই কথাগুলো আমি কিন্তু ওই সময়টাতে একাধিকবার বলেছি বিএনপিকে, যে আপনাদের যারা প্রতিপক্ষ তাদের যে একটা ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি আছে, যে সম্পর্কগুলো মানে একান্ত পারিবারিক হয়ে যায়, সেই সম্পর্ক যদি সেই পর্যায়ে আপনারা গড়তে না পারেন তাহলে কিন্তু হবে না। যেমন আওয়ামী লীগ চেষ্টা করেছিল, আওয়ামী লীগের কিন্তু আরো একটা সম্পর্ক, জাস্টিন ট্রুডোর সঙ্গে কিন্তু তাদের একটা ব্যক্তিগত পারিবারিক সম্পর্ক ছিল। কানাডার জাস্টিন ট্রুডোর সঙ্গে একেবারে ইন্টার পার্সোনাল রিলেশনশিপ। ঋষি সুনাকের সঙ্গে তাদের একটা পারিবারিক সম্পর্ক ছিল, ব্রিটেনের একেবারে পারিবারিক সম্পর্ক। আবার এখন যিনি রয়েছেন প্রধানমন্ত্রী, তার সঙ্গেও কিন্তু শেখ পরিবারের অর্থাৎ শেখ রেহানা, তারপরে টিউলিপ সিদ্দিকী, শেখ হাসিনা, এদের একটা পারিবারিক সম্পর্ক আছে, এখন যিনি বর্তমান লেবার পার্টির প্রধানমন্ত্রী। তো এখন আপনি যদি এদেরকে মোকাবেলা করতে যান তাহলে তো আপনাকে এর চেয়ে শক্তিশালী লোকের সঙ্গে আপনার সম্পর্ক রাখতে হবে। এবং তার দেখেন যেটা কি হলো, যে এই অল্প সময়ের মধ্যে তিনি আমেরিকার একটা পাসপোর্ট, এখন আপনি একটা আমেরিকার পাসপোর্ট বাংলাদেশে যে কোনো একটা লোককে চেষ্টা করুক তো জয়ের মতো, যে এরকম একটা দুঃসময়ে পড়ে হঠাৎ করে সে আমেরিকান পাসপোর্ট নিয়ে নিল, দেখেন কেউ পারেন কিনা। নিঃসন্দেহে এর পেছনে তাদের একটা লবিং কাজ করছে, প্ল্যান কাজ করছে, মাস্টার প্ল্যান করছে। এবং সেই মাস্টার প্ল্যানগুলোকে যদি আমরা কাউন্ট না করি তাহলে আওয়ামী লীগের যে নেতিবাচক দিক, ধরেন তাদের থাবা, এই জিনিসগুলোতে আমরা বাঁচতে পারবো না। এবং এই কাজগুলো যখন একসাথে হচ্ছে, অর্থাৎ আমেরিকান পাসপোর্ট, জয়ের দিল্লিতে আসা, কলকাতাতে আসার খবর, তার সঙ্গে সঙ্গে আবার ঢাকা রাজপথে বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগের লোকজন মিছিল শুরু করে দিয়েছে। এবং তারা যথেষ্ট একটা মিছিল করছে, এটা আগের ভিডিও না, বর্তমান ভিডিও, এটা পরের ব্যাপার। কিন্তু এটাকে সোশ্যাল মিডিয়াতে এমন একটা ভাইব তোলা হচ্ছে যে পুরো বাংলাদেশ মানে এদের মিছিলে তছনছ হয়ে যাচ্ছে। এখন বাংলাদেশে যে চলমান সমস্যাগুলো আছে, সেই চলমান সমস্যা, তার সাথে সামনে ইলেকশন, সেই ইলেকশনের সাথে এই যে যে ঘটনাগুলোকে আমি বললাম, আপনি একটার সঙ্গে একটা মেলান, মিলিয়ে তারপর সামনে নির্বাচনের কথা চিন্তা করেন, রাষ্ট্র পরিচালনার কথা চিন্তা করেন, সুখে শান্তিতে থাকার কথা চিন্তা করেন, আগামী দিনে ভারত বাংলাদেশ সম্পর্কের কথা চিন্তা করেন। এবং এই যে এখন দেখেন স্থলপথে আমাদের যে এক্সপোর্ট হতো ভারতে, সেই এক্সপোর্টটা স্থলপথে তারা বন্ধ করে দিয়েছে। যেখানে 90% পণ্য বাংলাদেশ থেকে গার্মেন্টস পণ্য শুল্কমুক্ত সুবিধায় ভারতের বাজারে যেত, সেই সুবিধাটা ভারত বন্ধ করে দিল। এখন আপনি এটা মোকাবেলা করবেন কিভাবে? এবং এটা কি আমি নাকি তেল দিয়ে ঘুমাবো? ইম্পোর্ট বন্ধ ভারতের সাথে, এক্সপোর্ট বন্ধ, ভারতের যে বন্দরগুলোকে আমরা ব্যবহার করতাম সেটা বন্ধ, রেল বন্ধ, লঞ্চ যোগাযোগ ছিল বাংলাদেশ থেকে ডাইরেক্ট লঞ্চে করে কলকাতাতে চলে যাওয়া যেত হলদিয়া বন্দরে,
তো এই জিনিসগুলো সব বন্ধ হয়ে গেছে। তো বন্ধ হওয়ার পরে এমনকি যে আদানির যে বিদ্যুৎ, আমরা বলছি যে আমরা আদানির বিদ্যুৎ নেব না, এখন আদানি যদি বিদ্যুৎ বন্ধ করে দেয়, তারপর শেষে এই যে আমাদের যে সুন্দরবন তারা একটা যে বিরাট করছে, বিদ্যুৎ কেন্দ্র করছে, কয়লা ভিত্তিক রামপাল বিদ্যুৎ কেন্দ্র, সেটা যদি তারা বন্ধ করে দেয়, তাহলে আমরা কোথায় যাব? রাশিয়ার সঙ্গে আমাদের যে চুক্তি আছে, সেই চুক্তির আমাদের জন্য এখন রীতিমতো একটা গলার কাটা হয়ে যাবে যদি রাশিয়া এই মুহূর্তে সেই চুক্তিটা থেকে ফিরে যায়। তার সে মতো একটা বৃহৎ শক্তির সাথে আমরা পারবো না। তো মিস্টার ভ্লাদিমির পুতিনের সঙ্গেও কিন্তু এই পরিবারের এবং সেই রেজিমের একটা সম্পর্ক তারা গড়ে তুলেছিল। তারা যেটা পারেনি সেটা হলো চীনের সঙ্গে সম্পর্ক করতে তারা পারেনি। চীন চেয়েছিল তাদের সঙ্গে বন্ধুত্ব করার জন্য, কিন্তু তারা ভারত এবং চীন দুটোকে সমহাতে তারা খেলতে পারেনি। কিন্তু আমেরিকার সঙ্গে কিন্তু তাদের একেবারে শেষ সময় পর্যন্ত সম্পর্ক ছিল। আমেরিকা তাদেরকে যে চাপটা দিয়েছিল সেটা হলো এই যে এখন যে মানবিক করিডোরের কথা বলা হচ্ছে, সেন্ট মার্টিন দ্বীপের কথা বলা হচ্ছে, চট্টগ্রাম বন্দরের কথা বলা হচ্ছে, এটা আমেরিকা সেই 1971 সন থেকেই তারা কিন্তু। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।